নতুন ডিজাইনারদের কাছ থেকে আমি খুবই কমন একটা প্রশ্ন শুনি, ভাই আমার ডিজাইনটা সুন্দর লাগতেছে না কেন? তখন তাদেরকে একটা কথাই বলি, ডিজাইন সুন্দর লাগে তখনই যখন ডিজাইনের প্রতিটা এলিমেন্টের পেছনে এক একটা সুনির্দিষ্ট রিজন থাকে। র্যান্ডম কোনো সিদ্ধান্ত থাকলে ডিজাইন কখনোই খাপ খায় না। যেমন ধরেন, আমি যখন ডট প্রেস অ্যাপটা বানানোর চিন্তা করলাম, আমার সামনে অনেকগুলো অপশন ছিল। আমি চাইলেই আধুনিক অনেক টুলসের মতো সফট পেস্টাল কালারের বা গ্লাস মরফিজম ইউআই বানাতে পারতাম, কিন্তু আমি বেছে নিলাম ব্রুটালিস্ট ডিজাইন সিস্টেম। থিক বর্ডার, ডার্ক শ্যাডো, র এবং টেকনিক্যাল একটা লুক। কেন জানেন? কারণ ডিথারিং এবং পিক্সেল আর্ট জিনিসটা নিজেই ৮০-৯০-এর দশকের রেট্রো টেকনোলজির ফসল, যে যুগে পিক্সেল গুনে গুনে কাজ হতো। এখন আমি যদি একটা ৮০-এর দশকের কনসেপ্টের উপরে ২০২৬ সালের অ্যাপলের সফট কাচের লুক বসিয়ে দিই, তাহলে কি দুইটা মিলবে? একেবারেই মিলবে না। এটাকেই ডিজাইনের ভাষায় বলে ইন্টেনশনাল ডিজাইন কোহেরেন্স, অর্থাৎ প্রোডাক্টের পেছনের আইডিয়া এবং তার ইউআই যেন একই ভাষায় কথা বলে। শুধু তাই নয়, অ্যাপের হেডিংয়ে বেছে নিয়েছি সাইন, টেকনিক্যাল লেভেলে জেট ব্রেইনস মনো, আর পোস্টারে স্পেস গ্রোটেস্ক। প্রতিটা ফন্ট এক একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করছে। ডিজাইন শিখতে এলে এই চিন্তাটা করা শিখতে হবে। ডিজাইন শুধু সুন্দর একটা ছবি আঁকা নয়, সঠিক কারণ খুঁজে বের করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। একজন ভালো ডিজাইনার কালার হুইল থেকে জাস্ট দুটো পছন্দসই রং তুলে নিয়েই ডিজাইন করে ফেলে না। সে রঙের পেছনের কালচার এবং হিস্ট্রি জানে। ডট প্রেসে আমি যে কালার প্রিসেটগুলো রেখেছি সেগুলোর প্রতিটার পেছনে এক একটা আস্ত ইতিহাস লুকিয়ে আছে। যেমন প্রথম প্যালেটটা দেখুন, ম্যাকওএস 1984। ১৯৮৪ সালে অ্যাপল যখন তাদের প্রথম ম্যাকিনটস কম্পিউটার বাজারে আনে, তখন বিল আতকিনসন নামে একজন ইঞ্জিনিয়ার কালার মনিটর ছাড়া কিভাবে লাইট এবং শ্যাডো ফুটিয়ে তোলা যায় তা নিয়ে কাজ করেন। সেই ওয়ান বিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিনের অনুভূতিটাই এই প্যালেটে রাখা হয়েছে। এরপরেরটা দেখুন, গেম বয় ক্লাসিক। ১৯৮৯ সালের নিনটেন্ডোর সেই লিজেন্ডারি গেম বয় গেমিং কনসোলের অলিভ গ্রিন ৪টি শেডের ডিসপ্লে মনে আছে কি? ঠিক সেই নস্টালজিয়া ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তারপর সাইবারপাঙ্ক নিয়ন বা সিনথওয়েভ 80s, ৮০-র দশকের সায়েন্স ফিকশন এবং সাইবারপাঙ্ক মুভির পোস্টারের সেই ইলেকট্রিক সায়ান এবং ম্যাজেন্টা কমপ্লিমেন্টারি কালার থিওরির চমৎকার প্রয়োগ। ডিজাইনার হিসেবে আমি যখন এই টুলটা বানাচ্ছিলাম, আমার লক্ষ্য ছিল ইউজার যেন শুধু একটা ফিল্টার অ্যাপ্লাই না করে বরং ভিজুয়াল আর্টের এক একটা ঐতিহাসিক যুগে ট্রাভেল করতে পারে। রং চেনার এই গভীরতাই একজন সাধারণ ডিজাইনারকে একজন মাস্টার ডিজাইনে পরিণত করে। যে কোনো অ্যাপ বা ওয়েবসাইট প্রথমবার ব্যবহার করার সময় আপনি কি কখনো ম্যানুয়াল বুক পড়েন? পড়েন না কিন্তু। আপনি চান অ্যাপটা যেন নিজে থেকেই আপনাকে বলে দেয় এরপর কী করতে হবে। ডট প্রেসের ডান এবং বাম পাশের ৫টি অপশন দেখুন। ০১ থেকে ০৫ পর্যন্ত যে অর্ডারে সাজানো হয়েছে, এটা কিন্তু কোনো লটারি করে বসানো হয়নি। এর পেছনে কাজ করছে ইউএক্সের একটা মূল নীতি, যাকে বলে প্রোগ্রেসিভ ডিসক্লোজার। একজন ইউজার প্রথমে অ্যাপে ঢুকে কী করবে? ছবি আনবে। তাই প্রথম প্যানেলে রাখা হয়েছে ইমেজ আপলোড এবং ক্যানভাস অ্যাসপেক্ট রেশিও। ছবি আনার পর ইউজার চাইবে ইফেক্ট দিতে, তাই সেকেন্ড প্যানেলে রাখা হয়েছে ডিথার অ্যালগোরিদম এবং মেট্রিক্স। ইফেক্ট ঠিক করার পর সে চাইবে কালার চুজ করতে, তাই তৃতীয় প্যানেলে রাখা হয়েছে কালার প্যালেটস। তারপর তার মনে হবে পোস্টারে কিছু লেখা বা স্ট্যাম্প বসাই, তাই চতুর্থ প্যানেলে রাখা হয়েছে পোস্টার ওভারলেস। সব কাজ শেষ, এখন সে কাজ সেভ করবে, তাই একদম শেষে ৫ নম্বরে রাখা হয়েছে হাই ডেফিনিশন এক্সপোর্ট। যদি আমি এক্সপোর্ট বাটনটা প্রথমে রেখে আপলোড বাটনটা শেষে রাখতাম, ইউজার বিভ্রান্ত হয়ে যেত। ইউজার কিভাবে চিন্তা করে সেই নেচার বুঝে ইন্টারফেস সাজানোই হলো ইনফরমেশন আর্কিটেকচার। এই ছোট ছোট সিক্রেটগুলো আপনি যখন বুঝতে শুরু করবেন, আপনার তৈরি প্রতিটা ইউআই ইউজারের কাছে পানির মতো সহজ মনে হবে। আজকের ডিজিটাল দুনিয়ায় একটা বড় প্রবলেম কি জানেন? প্রাইভেসি। আপনি একটা অনলাইনে ওয়েবসাইটে আপনার ফ্যামিলির বা নিজের ছবি আপলোড করলেন একটা ইফেক্ট দেওয়ার জন্য। সেই ছবিটা ওদের সার্ভারে সেভ হয়ে রইল কিনা তা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন? আমি যখন ডট প্রেস ডিজাইন করা শুরু করি, আমি নিজেকে একটা কড়া নিয়ম বা ডিজাইন কনস্ট্রেন্ট বেঁধে দিয়েছিলাম। কোনো ইউজারের ছবি কোনো সার্ভারে যাবে না, যা হবে ইউজারের নিজস্ব ডিভাইসে হবে। অনেকেই মনে করে কনস্ট্রেন্ট বা বাধা থাকলে বুঝি ভালো কাজ করা যায় না, কিন্তু সত্যিটা হলো বাধা বা সীমাবদ্ধতাই সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলো নিতে বাধ্য করে। যেহেতু সার্ভার ব্যবহার করা যাবে না, তাই আমাকে HTML5 ক্যানভাস এপিআই ব্যবহার করে ব্রাউজারের ভেতরে ছবি প্রসেসিং করার ইঞ্জিন ডিজাইন করতে হয়েছে।
ইউজারের ঝামেলার কথা চিন্তা করে ফাইল ব্রাউজ করার পাশাপাশি সরাসরি কন্ট্রোল ভি অথবা ম্যাকে কমান্ড ভি দিয়ে ক্লিপবোর্ড থেকে ছবি পেস্ট করার সুবিধা দিতে হয়েছে। ডিজাইন মানে শুধু সুন্দর শেপ আঁকা নয়, ইউজারের নিরাপত্তা এবং বিশ্বাসের জায়গাটা মাথায় রেখে প্রোডাক্টের সিদ্ধান্ত নেওয়াটাও ডিজাইনের অন্যতম প্রধান একটা কাজ। একজন ডিজাইনার হিসেবে আমি জানি কাজ করার সময় সবচেয়ে বিরক্তিকর জিনিস কী। ওয়ার্কফ্লোর ভেতরে ছোট ছোট বাধা বা ফ্রিকশন। ধরুন আপনি সুন্দর একটা পিক্সেল আর্ট বানালেন, কিন্তু ডাউনলোড করার পর দেখলেন সেটা ফাটা বা ব্লার দেখাচ্ছে। তখন কেমন লাগবে? আমি ডট প্রেসের এক্সপোর্ট সিস্টেমে 4টা রেজোলিউশন স্কেল রেখেছি: 1x, 2x, 4x এবং 8x। 1xে শুধুমাত্র স্ক্রিনে প্রিভিউ দেখার জন্য, 2x হচ্ছে আজকের সব স্মার্টফোন এবং রেটিনা ডিসপ্লের স্ট্যান্ডার্ড সাইজ, 4x এবং 8x হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্টিং বা পোস্টার হিসেবে বড় করে প্রিন্ট করার জন্য, যাতে এক বিন্দু পরিমাণ কোয়ালিটি লস না হয়। আর সবচাইতে বড় সারপ্রাইজ রেখেছি এসভিজি ভেক্টর এক্সপোর্টে। আপনি অ্যাপে যেই হাফ টন বা পিক্সেল আর্টই বানান না কেন, এক ক্লিকে ভেক্টর বানিয়ে নিয়ে সোজাসুজি ফিগমা কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যেতে পারবেন। যত খুশি জুম করলেও ছবি ফাটবে না। এমনকি ফাইল সেভ না করেও সরাসরি ফটোশপে, মেসেঞ্জারে কিংবা ফিগমায় পেস্ট করার জন্য রাখা হয়েছে কপি টু ক্লিপবোর্ড বাটন। একজন ইউজারের ঠিক কোথায় কোথায় কষ্ট হয় সেটা বুঝে সেই কষ্টগুলো দূর করে দেওয়াই হলো সঠিক প্রোডাক্ট ডিজাইনের মূল সার্থকতা।